নির্বাচনের দিনক্ষণ নিয়ে দলগুলোতে সংশয় সন্দেহ, প্রস্তুতির জন্য রোডম্যাপ চান নেতারা, সময় নিয়ে সন্দেহের অবকাশ নেই বলছেন প্রেস সচিব। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরির কাজ চলমান বলছেন আলী রিয়াজ। বিশ্বাসযোগ্য এবং টেকসই গণতন্ত্রের জন্য কমিশনকে সহায়তা করবে জামায়াত। ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতৃবৃন্দ। চলছে অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা। কাশ্মীর সীমান্তে আজও গোলাগুলি, সন্ত্রাসী হামলার নিরপেক্ষ তদন্ত চায় পাকিস্তান। সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টির জন্য সতর্ক করা হলো দিল্লিকে। তাদের এই পদক্ষেপে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এমনটি ঘটলে তা কেবল এই অঞ্চল ও আমাদের দেশই নয়, গোটা বিশ্বের ওপরই প্রভাব ফেলবে। যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডেরই তীব্র নিন্দা জানানো উচিত। গাজীপুরের শ্রীপুরে চলছে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান। গুড়িয়ে দেয়া হচ্ছে বন বিভাগের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা। রাঙামাটির কাউখালীতে পিকআপ সিএনজির সংঘর্ষে নিহত ৫, জানা যায়নি হতাহতদের পরিচয়। মুন্সিগঞ্জে আলাদা দুর্ঘটনায় মারা গেছেন ৩ জন। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে, সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনামগুলো দেখছিলেন। নির্বাচন নিয়ে শঙ্কা আর সন্দেহ দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে। ধোঁয়াশা কাটাতে তাই সুনির্দিষ্ট রোডম্যাপ চায় দলগুলো। নেতারা বলছেন, নির্বাচন এড়িয়ে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার চেষ্টা চলছে। দিনক্ষণ ঘোষণা করা হলে তারা আশ্বস্ত হতেন। রাজনীতি বিশ্লেষক সাব্বির আহমেদের মতে রোডম্যাপের দাবি যৌক্তিক, বাস্তবসম্মত, কেননা এর উপরই নির্ভর করছে দল ও কমিশনের নির্বাচনী প্রস্তুতি। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। শুরুতে ৬ মাসের মধ্যে, কখনো যৌক্তিক সময় থেকে ১ বছর, আর সবশেষ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে অটল দলটি। দুদফা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেও আশ্বস্ত হতে পারেনি বিএনপি। পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম। কেন বারবার নির্বাচনের নির্দিষ্ট দিন তারিখ চাইছে বিএনপি? আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করার সাথে সাথে জনমনে একটা স্বস্তির ভাব আসবে যে সত্যিকারভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারবো যে আমরা কখন কিভাবে নির্বাচনের জন্য আগাতে হবে। অনিশ্চিত পরিবেশের মধ্যে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য হয় না এবং রাজনৈতিক অস্থিরতাও বিদ্যমান থাকে। পরস্পরের সম্মানবোধের বাইরে গিয়ে সাংঘর্ষিক রাজনীতির দিকে যাবে, সেই জায়গাটাই কিন্তু স্বৈরাচারের জন্য আপনি মুক্ত করে দিচ্ছেন। গণতান্ত্রিক অর্ডারের দিকে যতক্ষণ না যাবেন ততক্ষণ স্বৈরাচারের জন্য একটা স্পেস ক্রিয়েট করে দিচ্ছে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতারাও মনে করেন, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। স্পষ্ট একটা ধারণা যদি পাওয়া যেত, দ্বিধা, একটা সন্দেহ যেটা কাজ করছে, সেটার একটা অবসান করা যেত। নির্বাচনের তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। সরকার নির্বাচন কমিশনকে তার একটা রাজনৈতিক ডিরেকশন তারা বলতে পারেন। রাজনৈতিক দলগুলোর দিক থেকে একটা রাজনৈতিক সাংগঠনিক প্রস্তুতিটা তারা বিবেচনায় আনতে পারতেন। বিএনপি কিংবা অন্য দলগুলোর নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি যৌক্তিক মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষকও। আমার কাছে এটা যৌক্তিক, বিকজ তারা যে কাজটা চায়, তারা যেটার জন্য রাজনীতি করে, তারা সেটাই চাইতেছে, এর বাইরে তো কিছু চাইতেছে না। তারা চাচ্ছে যে নির্বাচনটা এক্স্যাক্টলি কখন হবে, একদম পিন পয়েন্টে টাইম চাচ্ছে। এটা যে শুধু দলের প্রস্তুতি তা না, নির্বাচন কমিশনেরও প্রস্তুতির ব্যাপার আছে। বারবার বলছে তারা বিচারের তো বিরোধী না, তো আগে বিচার পরে নির্বাচন, এটা আসলে সময় ক্ষেপণেরই একটা কৌশল মাত্র।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের 2 মাস আগে ঘোষণা করা হবে রোডম্যাপ, কিন্তু সরকারের এই অবস্থানের সঙ্গে একমত নয় বিএনপি সহ সমমনা দলগুলো। তারা বলছে রাজপথের চেয়ে আলোচনার টেবিলেই হোক সমাধান। নির্বাচনের জন্য যদি রাজপথে আসতে হয়, এটা তো আমাদের জন্য খুবই বিব্রতকর একটা পরিস্থিতি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মন্ত্রণালয় ভিত্তিক বৈষম্য বিরোধী আলাদা কমিটি ছাত্রদের ভাবমূর্তি নষ্ট করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছাত্র উপদেষ্টার এপিএস এর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ ভয়ঙ্কর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী প্রশ্ন তুলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে জনগণকে পেন্ডুলামের মতো দোল খাওয়ানো হচ্ছে। আয় সময় দ্বিধাদ্বন্দ্ব না রেখে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান তিনি। বলেন, প্রধান উপদেষ্টার নামে থাকা মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হলেও একই কারণে থাকা বিএনপি নেতাকর্মীদের নামে 60 লাখ মামলা প্রত্যাহার এখনো করা হয়নি। অভিযোগ করেন, জনগণের টাকা লুট করে সেই টাকায় আবার নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। আহ্বান জানান, সমাজের বিপথগামীদের কথায় বিভ্রান্ত না হয়ে অনৈতিক এবং দুর্নীতিতে না জড়িয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুনঃপ্রবর্তন করবেন ডক্টর ইউনূস। কেন এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে? পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন, এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা সুস্পষ্ট করুন। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভ্যাটিকান সিটির স্থানীয় সময় শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। বলেন, দেশবাসীর আস্থা এবং অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। মতবিনিময়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ জামায়াতে ইসলামীর সাথে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে শুরু হয় এই বৈঠক। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে যোগ দেন 10 সদস্যের প্রতিনিধি দল। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহ সভাপতি ফ্যাসিবাদ নিরসনে জামায়াতের ভূমিকার কথা স্বীকার করেন। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি করতে কাজ চলমান। জাতির আকাঙ্ক্ষা পূরণে কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় জামায়াতের ইসলামের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিশ্বাসযোগ্য এবং টেকসই গণতন্ত্রের জন্য কমিশনকে সহযোগিতা করবে জামায়াত। আরও বলেন, দেশের প্রত্যেকটি সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে, কিন্তু আমাদের লক্ষ্য এক। আমরা সকলে মিলে চেষ্টা করছি। আমাদের সকলের সাফল্য নির্ভর করছে আমাদের সকলের প্রচেষ্টার, আন্তরিক প্রচেষ্টার মধ্যে। দেশ, জাতি, মানুষ কল্যাণের জন্য যেটা প্রয়োজন, বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজে, সেই পরিবর্তনের, সেই সংস্কারে পরিপূর্ণভাবে ঐকমত্য পোষণ করে। ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে শুরু হয়েছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা। পোপের শেষ বিদায়ের আয়োজনে অংশ নিতে সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত হয়েছেন সরকার, রাষ্ট্রপ্রধান সহ 130 দেশের প্রতিনিধিরা। পোপের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। মূল আয়োজনে অংশ নিচ্ছেন প্রায় 2.5 লাখ মানুষ। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকাকে এবং আশেপাশে। ফার্স্ট লেডি মেলানিয়ার সাথে নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া এখানে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেল স্টারমার সহ আরও অনেক বিশ্ব নেতারা। অন্ত্যেষ্টিক্রিয়ায় আনুষ্ঠানিকতা শেষে রোমে নিয়ে যাওয়া হবে পোপের মরদেহ। তাকে সমাহিত করা হবে ব্যাসিলিকা অফ সেন্ট মেরি মেজরে। সোমবার ভ্যাটিকান সিটিতে সকাল 7:35 মৃত্যু হয় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের।
ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে চলছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা। পোপের শেষ বিদায়ের আয়োজনে অংশ নিতে সেন্ট পিটার স্কোয়ারে উপস্থিত হয়েছেন সরকার প্রধান সহ রাষ্ট্রপ্রধান সহ 130 দেশের প্রতিনিধিরা। আমরা দেখতে পাচ্ছি পোপের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। আমরা জানতে পেরেছি মূল আয়োজনে অংশ নিয়েছেন প্রায় 2.5 লাখ মানুষ এবং যার কারণে নিরাপত্তার চাদরে পুরো এলাকাকে ঢেকে ফেলা হয়েছে। একই সাথে এখানে আছেন ফার্স্ট লেডি মেলানিয়া, সেখানে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এছাড়াও সেখানে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেল স্টারমার সহ বিশ্বের স্বনামধন্য নেতারা। অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষে রোমে নিয়ে যাওয়া হবে পোপ ফ্রান্সিসের মরদেহ, সমাহিত করা হবে ব্যাসিলিকা অফ সেন্ট মেরি মেজরে।
আমরা দেখতে পাচ্ছি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা চলছে। সোমবার ভ্যাটিকান সিটিতে সকাল 7:35 মৃত্যু হয় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুর। এই অনুষ্ঠানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়াতে অংশগ্রহণ করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশ্বের অন্যান্য সকল নেতারা। Pax vobis. Fratres, agnoscamus peccata nostra, ut attissimus ad sacra mysteria celebranda. Confiteor Deo onnipotenti et vobis fratres, quia peccavi nimis cogitatione, verbo, opere et omissione. Mea culpa, mea maxima culpa. Ideo precor beata Mariam semper virginem, omnes angelos et santos, et vos fratres, orare pro me ad Dominum Deum nostrum. Misereatur nostri omnipotens Deus, et dimissis peccatis nostris perducat nos ad vitam aeternam. আমরা এতক্ষণ ছিলাম পোপ ফ্রান্সিসের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায়। এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের অনুষ্ঠানে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতৃবৃন্দর সাথে তিনিও শ্রদ্ধা ভরে স্মরণ করেন ক্যাথলিক এই ধর্মগুরুকে। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, বিশ্ব শান্তি এবং মানবতার প্রতীক হিসেবে পোপের অবদানকে মূল্যায়ন করেন ডক্টর ইউনূস। পোপ ফ্রান্সিসের সাথে একটি সাক্ষাৎ অনুষ্ঠানে হওয়ার কথা ছিল উল্লেখ করে প্রেস সচিব জানান, তার আকস্মিক মৃত্যুতে সেটি আর সম্ভব হয়নি, আর এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও অন্তর্বর্তী সরকার প্রধান শুক্রবার রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেন। দর্শনার্থী বইতে স্বাক্ষরও করেছেন তিনি। আমাদের চিফ অ্যাডভাইজার আপনারা জানেন যে ওনার সাথে খুবই একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল পোপ ফ্রান্সিসের। ওনারা দুজনই হচ্ছেন মার্জিনালাইজ পিপলদের নিয়ে কাজ করেন। রোম এয়ারপোর্টে উনি সরাসরি চলে যান ভ্যাটিকান সিটিতে। ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের যে কফিন রাখা হয়েছে ওইখানে সামনে দাঁড়িয়ে উনি তার প্রতি ট্রিবিউট হোমেজ প্রদর্শন করেন, সম্মান প্রদর্শন করেন। আবারও ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ঘটল গোলাগুলির ঘটনা। ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে তথ্য প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা ANI। তাদের দাবি, শুক্রবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা
এলওসির বিভিন্ন পয়েন্টে পাকিস্তান থেকে গুলি ছোড়া হয়। পরে পাল্টা জবাব দেয় ভারতের সেনাবাহিনীও। পাল্টাপাল্টি এই সংঘর্ষে হতাহতের কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে শুক্রবার সকালেও দুপক্ষের মধ্যে গোলাগুলির তথ্য জানায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত ও পাকিস্তান সরকার। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার নিন্দা জানিয়ে জাতীয় ঐক্যের ডাক দিলেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শুক্রবার সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। এ সময় রাহুল গান্ধী বলেন, ভারতীয়দের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য এই হামলা চালানো হয়েছে। এ সময় হতাহতদের প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা জানান বিরোধী দলীয় নেতা। বর্তমান পরিস্থিতি সামাল দিতে আবারও সরকারের যে কোনো সিদ্ধান্তকে সমর্থনের কথা জানান কংগ্রেসের এই নেতা। একই দিনে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেন রাহুল। Love and affection to everybody. যা ঘটেছে তা আমাদের মধ্যে সামাজিক বিভাজন ও ভাইয়ে ভাইয়ে দাঙ্গা লাগানোর জন্য এখন গুরুত্বপূর্ণ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। আমরা ঐক্যবদ্ধ না হলে পরাজিত হব। সন্ত্রাসীরাও সেটাই করার চেষ্টা করছে। সর্বদলীয় বৈঠকেই আমরা স্পষ্ট করেছি, এ বিষয়ে মোদী সরকারের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে বিরোধীরা। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত চায় পাকিস্তান, যে কোনো সহায়তার প্রস্তাবে ইসলামাবাদ। আর শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমির এক প্যারেডে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পেহেলগামে পর্যটক হত্যার ঘটনায় তথ্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। দিল্লির অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে আখ্যা দেন। শেহবাজ বলেন, পেহেলগামের ঘটনায় ভারতের ব্লেম গেমের আরেকটি উদাহরণ, যা বন্ধ হওয়া দরকার। একই সাথে তিনি জানান, একটি দায়িত্বশীল দেশ হিসেবে যে কোনো নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে ভূমিকা রাখতে প্রস্তুত পাকিস্তান। দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাক সেনাদের সম্পূর্ণ সক্ষম এবং প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি। ভারত সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি করেছেন, দুদেশের মধ্যে সরাসরি যুদ্ধ হলে এশিয়া তো বটেই, ক্ষতিগ্রস্ত হবে গোটা বিশ্বই। এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো বলেছেন, তার দেশ যুদ্ধ চায় না, তবে কেউ সংঘাত উস্কে দিলে আত্মরক্ষার জন্য প্রস্তুত তারা। খাজা ইউসুফের অভিযোগ, নিজ দেশের মানুষকে বিভ্রান্ত করতেই সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের উপর চাপাচ্ছে ভারত। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপে চরম উত্তপ্ত ভারত পাকিস্তানের সম্পর্ক। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি সর্বাত্মক যুদ্ধে জড়াচ্ছে পরমাণু শক্তিধর দেশ দুটি? এরই মধ্যে ভারতের সব বিরোধী দল পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের লাইসেন্স দিয়ে দিয়েছে মোদী সরকারকে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সতর্কবার্তা, কাশ্মীর ইস্যু গড়াতে পারে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধে। তার দাবি, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধলে তার নেতিবাচক প্রভাব পড়বে গোটা বিশ্বেই। ভারত পানি বন্টন চুক্তি স্থগিত করে দুদেশের মধ্যে সম্পর্কের গুরুতর অবনতি ঘটিয়েছে। এটি বিশ্বব্যাংকের অনুমোদিত চুক্তি। তারা এভাবে এটি ভঙ্গ করতে পারে না। তাদের এই পদক্ষেপে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এমনটি ঘটলে তা কেবল এই অঞ্চল ও আমাদের দেশই নয়, গোটা বিশ্বের উপরই প্রভাব ফেলবে। যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডেরই তীব্র নিন্দা জানানো উচিত। কয়েক দশক ধরেই সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে পাকিস্তান। এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোর অভিযোগ, সন্ত্রাসী হামলায় সরকারের ব্যর্থতা থেকে ভারতীয়দের মনোযোগ সরাতেই পাকিস্তানের ওপর দায় চাপানো হচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্টের ছেলের দাবি, অপ্রয়োজনীয় সংঘাতে জড়াতে চায় না তার দেশ, তবে আত্মরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এটি দুর্ভাগ্যজনক যে প্রত্যেক সন্ত্রাসী হামলাকেই আমরা দুই দেশের বিরোধে পরিণত করি। ঘটনার সাথে সাথে পাকিস্তানকে দায়ী করেছে ভারত। জনগণের মনোযোগ অন্যদিকে সরাতে এটি করেছে তারা। আমি আশা করি দুই দেশই সর্বোচ্চ সংযম দেখাবে। এই মুহূর্তে পাকিস্তান অপ্রয়োজনীয় কোনো সংঘাত উস্কে দিতে আগ্রহী নয়, তবে আত্মরক্ষার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভিসা বাতিলের পর ভারত থেকে নিজ দেশে ফিরতে শুরু করেছেন পাকিস্তানিরা। দেশটির বিভিন্ন দলের রাজনীতিবিদরাও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান জানাচ্ছেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, কাশ্মীরের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানাতে কলকাতা থেকে আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় যোগ দিচ্ছেন। সুকান্ত, জম্মু কাশ্মীরের সীমান্তের উত্তেজনা তো বেড়েই চলেছে। আজ ভোররাত পর্যন্ত গোলাগুলির খবর পাওয়া গেছে। সবশেষ কি তথ্য পেলেন আমাদের যদি একটু জানাতেন।
এই যে জম্মু কাশ্মীরের গত 3 দিন ধরে কিন্তু সীমান্তে বেশ কয়েকটি সেক্টরে কিন্তু এই গোলাগুলি লড়াই চলছে, এবং সেই গোলাগুলি লড়াইতে কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় সেনা প্রায় 2 জন সেনার মৃত্যু হয়েছে। তার পশ্চিমবঙ্গে কিন্তু একজন রয়েছে, তার মরদেহ গতকাল আনা হয়েছে কলকাতা, তাকে গান সেলুট দিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যেই এই কাশ্মীরের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে কুলগাম থেকে, তো সেই দুজনকে গ্রেফতার তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একজনের নাম আসিফ শেখ এবং অপরজনের নাম আদিল হোসেন। এই দুজনেরই বাড়ি কিন্তু ঠোকরের বাড়ি, অর্থাৎ কুলগামের কাইমো এলাকা ঠোকরপোড়া এলাকায় বাড়ি। এই আদিল শেখ এবং যে আসিফ, এরা আদিল হোসেন এবং আসিফ শেখ এরা দুজন কিন্তু 2018 সালে তারা গিয়েছিল পাকিস্তানে স্টুডেন্ট ভিসায়, এবং সেখানে থাকার পর 6 মাস পর্যন্ত তারা বাড়ির সঙ্গে যোগাযোগ রেখেছিল। তারপর তার বাড়ির সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না। 2024 সালে তারা আবার ফিরে আসে, এবং এই দুজনের সঙ্গে আরো 4 জন আসে। তারা পাকিস্তানের নাগরিক বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এবং তাদের খোঁজেই কিন্তু পুলিশ এবং সেনা যৌথ অভিযান চালাচ্ছে কাশ্মীর জুড়ে। পাশাপাশি এই যে স্কেচ একে, অর্থাৎ যে সন্দেহভাজন আরো যে কয়েকজনের ছবি আঁকা হয়েছে, তাদেরও কিন্তু যে তাদের সম্পর্কে কোনো তথ্য দিতে পারলে 20 লক্ষ টাকা করে কিন্তু পুরস্কার করা হবে। বুঝতে পারছি, কিন্তু একই প্রসঙ্গে আরো একটু জানতে চাই, দুপক্ষই অর্থাৎ ভারত এবং পাকিস্তান পুরোপুরি যুদ্ধের দিকে যাচ্ছে, ভারতের নিরাপত্তা বাহিনী নতুন কোনো নির্দেশনা দিয়েছে কিনা এই প্রসঙ্গে? দেখেন, যুদ্ধের প্রস্তুতি একটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ হচ্ছে একদিকে যে সিন্ধু পানি চুক্তি সেটা স্থগিত রাখা হয়েছে, পানি বন্টন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে সীমান্তে যে সংখ্যক সৈন্য থাকে এবং যে রণাস্ত্র অর্থাৎ যুদ্ধের জন্য যে অস্ত্র, আধুনিক যে ট্যাঙ্ক বা অন্যান্য যে সাজ সরঞ্জাম, সেগুলো কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এক কথায় মানে যদি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করবার জন্য কিন্তু ভারতীয় সেনারা প্রস্তুত, এবং সীমান্ত এলাকায় যে গুলি পাল্টা গুলি বিনিময় সেটা কিন্তু গত 3 দিন ধরে চলছে। তাতে কিন্তু বেশ কয়েকজন ভারতীয় সেনা মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন। কলি, ধন্যবাদ আপনাকে সুকান্ত। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে অবশেষে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশের চলমান দ্বন্দ্ব মিটিয়ে নেবে এমন আশা প্রকাশ করেছেন তিনি। সংকট নিরসনে দুদেশের নেতাদের সাথে যোগাযোগ করবেন কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান ডোনাল্ড ট্রাম্প। ভারত ও পাকিস্তান দুদেশের সাথেই খুব ঘনিষ্ঠ আমি। ওরা কাশ্মীর নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। সীমান্তের এই উত্তেজনা নতুন কিছু নয়। আশা করছি তার একটা সমাধানে পৌঁছাবে। দুই দেশের নেতাদেরই আমি চিনি। গাজীপুরের বন বিভাগের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। সকালে শ্রীপুরের তালতলি এলাকায় এই অভিযানে যোগ দেয় বন বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন 5 আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ বন বিভাগের জমিতে অবৈধভাবে বেশ কিছু বসতবাড়ি গড়ে উঠেছে, আর বনের জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে কয়েকবার নোটিশও দেওয়া হয়েছিল, কিন্তু স্থাপনা সরিয়ে না নেওয়ায় অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে 30টি বসতবাড়ি। দখলকৃত জমি পুনরুদ্ধারে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনার কথা রয়েছে। 8টা হতে অভিযান পরিচালনা করা হচ্ছে 3টি আলাদা আলাদা লোকেশনে। বর্তমানেও অভিযান পরিচালনা করা হচ্ছে এবং বর্তমানে আমরা অর্ধেকেরও বেশি আমাদের অবৈধ স্থাপনা ইতিমধ্যে উচ্ছেদ করা হচ্ছে। এ বিষয়ে আরো কিছু তথ্য জেনে নেব হোসেন আলী বাবুর কাছ থেকে। বাবু, সকাল থেকেই তো এই অভিযান চলছে, এখন পর্যন্ত কতটি স্থাপনা উচ্ছেদ করা হলো? কলি, সকাল 8টা থেকে আসলে এই অভিযান চলছে। এখন পর্যন্ত প্রায় 50টির উপরে কিন্তু স্থাপনা উচ্ছেদ করেছেন। এখন কিন্তু আরেকটি জায়গায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দুপুরে বিরতির পর থেকেই অভিযান শুরু হয়েছে। এখন সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং যে আনসার বাহিনী রয়েছেন তারা কিন্তু আসলে এই এলাকায় যে যারা বসবাস করছেন বন বিভাগের জায়গার মধ্যে তাদেরকে আসলে মাইকিং করে
বেকু কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে। এখন কিন্তু অভিযান চলবে বলে চালাচ্ছে এবং যেই বাড়িটি আসলে 5ই আগস্টের পরে এলাকায় যে বাড়িগুলো তৈরি করা হচ্ছে বাড়িগুলো আসলে এখানকার যে বন বিভাগের কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার তারা কিন্তু আসলে মার্ক করে দিয়ে আসলে এই বাড়িগুলো আসলে ভাঙচুর করছেন। বেকু দিয়ে সকাল থেকেই এই অভিযান যে আসলে সেনাবাহিনী এবং পুলিশ বিজিবি আনসার বাহিনী কিন্তু তারা যাতে কোনো ধরনের উৎসুক জনতা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এবং কোনো ধরনের আক্রান্ত ভাবে কোনো কাজ যাতে না করতে পারে সে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এই এলাকায় তেলিহাটি মোড়ে যে তালতলি এলাকায় সেই এলাকায় কিন্তু বলয় রয়েছেন। আর পাশাপাশি আসলে আমরা এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন আসলে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে আসলে তারা বিভিন্ন জায়গায় আসলে তারা এই আবেদন করেছিলেন যে তাদের ঘর বাড়ি যাতে ভাঙচুর করে আসলে তাদের কাগজপত্র যে 3টি দাগ সেই 3টি দাগই আসলে বন বিভাগের নামে রয়েছে, তার কারণে কোনোভাবেই আসলে তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। কিন্তু 2 দিন আগে এই এলাকায় মাইকিং করে দেওয়া হয়েছে তাদের ঘরে আসবাবপত্র সরিয়ে নেওয়ার জন্য, সরিয়ে নিয়েছেন। এখন কিন্তু আসলে অভিযান চলছে। কলি, ধন্যবাদ আপনাকে। রাঙামাটির কাউখালীতে পিকআপ সিএনজি সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। সকাল 9:45টার দিকে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান রাঙামাটি থেকে যাত্রাবাড়ি একটি সিএনজি চট্টগ্রাম যাচ্ছিল, পথে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে হয় সংঘর্ষ, এতে করে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলেই প্রাণ হারান 5 আরোহী। সবাই মরদেহগুলো উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বেদবুনিয়া বাজার থেকে প্যাসেঞ্জার নিয়ে রাউজানমুখী যাচ্ছে, আর রাউজানের ওদিক থেকে একটা পিকআপ ভ্যান, এটা সম্ভবত রানীহাট বা রাঙ্গামাটি এই পথে ছিল, কোথায় যাচ্ছে সেটা তো আমরা অবগত না। এইটার সংঘর্ষ হয়েছে। আমাদেরকে একজন ফোন করে বলছে যে আপনার বোনের জামাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই খবর ভাই আমরা চলে আসছি ঘটনাস্থলে। অপরদিকে মুন্সিগঞ্জ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন, আহত এ ঘটনায় 1 জন। সকালে নিমতলা এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাড়ির ধাক্কায় মারা যান অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী। শুক্রবার রাত 2:30টার দিকে শ্রীনগরের হাসারা ব্রিজের ঢাল এলাকায় মোটরসাইকেল আরোহী আলিমুল ও আব্দুরকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়, আর এতে গুরুতর জখম হন তারা। হাসপাতালে নেওয়ার পর আলিমুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরজনকে ঢাকায় আনা হয়েছে। তার আগে রাত 8টায় সমসপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী মারা গেছেন। গাজা ইসরায়েলি আগ্রাসনের শুরুর দিকে হামাস কমান্ডার ইব্রাহিম বিয়ারিকে হত্যায় এআই প্রযুক্তি ব্যবহার করেছিল ইসরায়েল। তার অবস্থান শনাক্তে ব্যবহার করা হয়েছিল এআই নির্ভর অডিও ট্র্যাকিং টুল। উত্তর গাজার জাবালিয়ায় বিয়ারিকে লক্ষ্য করে চালানো শক্তিশালী বিমান হামলায় প্রাণ গিয়েছিল 125 জনেরও বেশি বেসামরিক মানুষের। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নৈতিক নাকি অনৈতিক এ নিয়ে আছে বহু তর্ক বিতর্ক। সেসব ছাপিয়ে এবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এলো গাজায় এআই ব্যবহার করে ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ তথ্য। প্রতিবেদনটি বলছে, হামাস নেতাদের শনাক্ত ও হত্যায় 2023 সাল থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। কিন্তু এতে শুধু হামাস সদস্যই নয়, প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ। 2023 সালের 31 অক্টোবর উত্তর গাজার জাবালিয়ায় হত্যা করা হয় হামাস কমান্ডার ইব্রাহিম বিয়ারিকে। 4 ইসরায়েলি কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী এ হামলায় এআই প্রযুক্তি ব্যবহার করেছিল তেল আবিব। ইসরায়েলে হামাসের 7 অক্টোবরের হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে বিয়ারিকে খুঁজে বের করতে বেশ বেগ পেতে হচ্ছিল আইডিএফকে। পরবর্তীতে ব্যবহার করা হয় এআই নির্ভর একটি অডিও ট্র্যাকিং টুল, যা তার ফোন কলের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এরপর তার অবস্থান লক্ষ্য করে চালানো হয় শক্তিশালী বিমান হামলা। সেই অভিযানে বিয়ারি ছাড়াও নিহত হন 125 জনের বেশি বেসামরিক ফিলিস্তিনি। তাদের বেশিরভাগই নিরাপদ আশ্রয়ের খোঁজে এসেছিলেন জাবালিয়ায়। এআই নির্ভর নজরদারি প্রযুক্তি, টার্গেটিং সিস্টেম ও ড্রোন পরিচালনার স্বয়ংক্রিয় ব্যবস্থা অপারেশনাল ইউনিটে যুক্ত করার কথা স্বীকার করেছে ইসরায়েল। আর নেতানিয়াহু বাহিনীকে এসব ডিজিটাল অস্ত্রের যোগান দিচ্ছে গুগল, মাইক্রোসফট সহ বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।
সুদানে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর ড্রোন হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 11 জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 23 জন। শুক্রবার রিভার নাইল প্রদেশের একটি শরণার্থী শিবিরে এই হামলা চালায় প্যারামিলিশিয়া বাহিনীর সদস্যরা। আগুন ধরে যায় ক্যাম্পের তাঁবুতে। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ছুটোছুটি শুরু করে আহত হয় শিশুসহ আর অনেকেই। স্থানীয় গভর্নরের বিবৃতিতে জানা যায়, হামলায় বিকল হয়ে গেছে আঞ্চলিক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ বিচ্ছিন্ন এখন লাখ লাখ মানুষ। দর্শক, এই ছিল হাতে থাকা দুপুরের বাংলাদেশের আপডেট। এতক্ষণ সাথে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।